তো বিবাহিত, সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে। সেও বলছে যে এখন তো দেশ চালায় বিএনপির হাতে সব কিছু, তো আপনি কোথাও কমপ্লেন করে কিছুই আমাদের করতে পারবেন না। টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো, শুধু হুমকি দিয়ে সে থামে নাই, সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটেম্প্ট নিচ্ছে খুন করার জন্য। অভিযোগ না, মূলত আমি আমার জীবনের নিরাপত্তা চাচ্ছি আর কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি জীবনটা খুব হুমকির মুখে পড়ে গেছে এই মুহূর্তে। তো হুমকিটা দিচ্ছেন আর কি আমার হাজব্যান্ড, বাংলা কলেজের বর্তমানে সদস্য সচিব ফয়সাল রেজা। ওনার সঙ্গে আমার বিয়ে হয় 2023 সালের মার্চের 28 তারিখে। এরপর থেকে আমরা একসাথে সংসার করি, একসাথেই থাকি। প্রথম 2-3 মাস ভালোভাবে সংসার করছি, কোনো ঝামেলা করে নাই। এরপরের থেকে তার চাহিদা শুধু টাকাই চলে গেছে আমার, সে শুধু টাকাটাই চেয়ে গেছে যে আমার টাকা লাগবে, এই পারপাস ওই পারপাস, তার মাকে পাঠাইতে হবে, তার মা সুদের থেকে টাকা ঋণ করছে, সে ঋণ আমাকে শোধ করতে হবে। রাজনীতি করতে এটা আমি জানতামই না, পরে জানতে পারছি। সে মূলত বলছে তার একটা বাইং হাউসের বিজনেস আছে মোহাম্মদপুরে, তার এক ফ্রেন্ড দিদার, সে সহ শেয়ারে তারা ব্যবসা করে। দিদারের সঙ্গে আমার পরিচয় করে দিছে, এমনকি বিয়ের পরে আমরা কক্সবাজার গেছি, দিদারও আমার সাথে গেছে, সে দিদাকে ছাড়া কোথাও যায় না। সেখানে যেও তারা প্রুভ করছে যে তাদেরই বিজনেস, তাদের সব কিছু, সেখানেও কিছু টাকা সে আমার থেকে নিচ্ছে দিদাকে বিজনেস পারপাসে। বিয়ে তো মানুষ করে সংসার করার জন্য, তাই না? একজন হাজবেন্ডকে বিশ্বাস করে আস্থা রেখে তো সংসারটা করার জন্য মূলত বিয়েটা করা। কিন্তু সে তো আসছে তার খারাপ উদ্দেশ্য নিয়ে, আমি এটা বুঝিনি। সে রাজনীতি করতো, আমি এটা জানতাম না, আমার কাছে এটাও সে গোপন করছে এবং পুরোটাই মিথ্যা বলে গেছে। আর তা তো আসলে কোনো ইনকামই ছিল না। তা সে যে একটা বাসা ভাড়া দিবে 500 টাকা, এই অ্যাবিলিটি তার নেই। তার খাবে যে সেই খাওয়ার টাকাটা তার নেই। কয়েকদিন তার বোনের বাসায় যেয়ে থাকে, বোনের হাজব্যান্ড বাসা থেকে বের করে দেয়। সুমাইয়া তার বোনের নাম, বোনের হাজব্যান্ড হচ্ছে যাই হোক, হাজব্যান্ডের নামটা ভুলে গেছি। ওখান থেকে বের করে দেয়, আবার আমার কাছে আসে। তো টাকা না দিলে সে আমার উপর মারধর করে। এই আবার যখন টাকা দেয় স্বাভাবিক হয়ে যায়, আমার বাসা থেকে চলে যায়, আবার এদিক ওদিক থাকে, মানে পুরোটাই চালাকি করা শুরু করে আমার সাথে। তো একটা পর্যায়ে সে একবারে দূরত্ব মেনটেন করে, সে আমার সাথে সংসার করবেই না এবং টাকা পয়সা যা নিছে সব অস্বীকার করে যে আমি কোনো টাকা পয়সা নিইনি। সে আমার থেকে ক্যাশ তো নিছে, সে আমার আলমারির লকার ভেঙে আমার গোল্ড চুরি করছে। আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করি, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, সেখানে আমার কোম্পানি 5 লক্ষ টাকা ছিল, সেটাও সে চুরি করে। সে টাকাটা সে চুরি করে আমার ঘরের থেকে পালায় যায়, নিয়ে চলে যায় এবং ভোর রাতে সেই কাজটা করে। এবং আমার কাছে প্রত্যেকটা কথার ডকুমেন্টস আছে, কল রেকর্ড আছে তার, আমি প্রত্যেকটা কথা প্রমাণ দিতে পারবো। সেইভাবে করে দিয়ে যায়। আমি যখন আর পারি না অত্যাচার সহ্য করতে, তখন তার এলাকার রাজনৈতিক কিছু বড় ভাই ব্রাদার যাদেরকে আমি চিনতাম তার গ্রামের, তাদেরকে আমি ডাকি এবং তারা এসে আমাকে হেল্প করে। হেল্প করলে সে তাদের কাছে আবার প্রতিশ্রুতি দেয় যে না, আমি সংসার করব, আমি ভুল করছি, যা করছি আমি ওর সাথে মিলেমিশে থাকতে চাই, আবার সংসার করতে চাই ওর সাথে। আবার সে আসলো, কয়েকদিন ভালো থাকলো, আবার সে টাকা পয়সা নিয়ে চলে গেল আমার থেকে। মানে টাকা ছাড়া সে কিছুই বুঝে না। ফাইনালি সে গত বছর কুরবানি ঈদে সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করে, লাস্ট কুরবানি ঈদে, যে আমাকে 1 লক্ষ টাকা দাও। আমি ওই মুহূর্তে 1 লক্ষ টাকা কোত্থেকে দিব? সবসময় তো টাকা থাকে না ভাইয়া। আমি যে টাকাগুলো ইনকাম করছি, জমা করছি, তার সব কিন্তু সে নিয়ে গেছে, একেবারে আমাকে নিঃস্ব করে দিছে সে। মানে আমি যখন ঘর ভাড়া দিয়ে থাকবো, আমার এই অ্যাবিলিটিটা এখন নাই, সিচুয়েশনটা এই পর্যায়ে গেছে। তো আমি টাকাগুলো দিতে পারি নাই। 1 সপ্তাহ সে আমাকে অনেক টর্চার করছে, মারধর করছে। পরবর্তীতে আমি তাকে 50,000 টাকা অ্যারেঞ্জ করে দেই কোরবানি ঈদে। ওই টাকা দেওয়ার পরে সে আবার আমাকে বলে যে আমার ঈদের শপিং লাগবে, আমার ঈদের শপিং করে দাও। আবারও সে 25,000 টাকা নিয়ে বসুন্ধরা যায় শপিং করতে। শপিং করে সে ওই টাকা নিয়ে ঈদে বাড়ি গেল। বাড়ি যাওয়ার ঈদের পরের দিনে আমার তার গ্রাম থেকে ফোন আসলো, একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, আপনি কি শিখা বলতেছেন, ফয়সাল রেজার ওয়াইফ? আমি বললাম হ্যাঁ। বলতেছে, আপু ফয়সাল রেজাকে আসলে আপনাকে বিয়ে করছে? হ্যাঁ, কেন? বিয়ে তো অবশ্যই করছি, সে আমার হাজব্যান্ড না? বলতেছে, সে তো আমার বান্ধবীকে বিয়ে করার জন্য আসছে, তার ফ্যামিলির ইয়ের থেকে সে বিয়ে করতে আসছে। তো আমরা এই ব্যাপারে খোঁজ খবর নিতে, আপনার কথা যেহেতু তাদের গ্রামে সবাই জানে, তার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে মূলত সবাই আমার বিষয়টা জানে, তাদের থেকে আমার ফোন নাম্বার তারা কালেক্ট করেছে, যার সত্যতা নিশ্চিত করে তারা আর বিয়েটা করে নাই। তো আমি ফয়সাল রেজাকে ফোন দিই যে তুমি বিয়ে করতে পারি গেছো আমার টাকা নিয়ে, এটা কোন ধরনের বিহেভিয়ার আমার সাথে করতেছো তুমি? তো সেই ঈদের 4-5 দিন পরে ঢাকায় চলে আসে। চলে আসার পরে আমি এক পর্যায়ে আমার মামাকে ডাকি যে মামা আমার সাথে এত খারাপ বিহেভ করতেছে, একটু আসেন। তো মামা আসার পরে সে মামার সামনে আমাকে মারধর করে। তো আমি যখন বললাম
পরের দিনে ফয়সাল রেজা আমার হাজব্যান্ড আমার মামাকে ফোন দিয়ে বললো যে মামা আপনার ভাগ্নি আমার অফিসে বিএনপি অফিসে যেয়ে আমার দলের ছাত্র দলের সভাপতির কাছে কমপ্লেন করছে, আমি আপনার মেয়েকে যেখানে পাবো টুকরো টুকরো করে কেটে ওর লাশটা আমি কুকুর দিয়ে খাওয়াবো, আপনি আপনার মেয়ের লাশটা রিসিভ করার জন্য রেডি। তো তখন মামা বলতেছে তুমি অফিস থেকে বের হয়ে যাও। আমি আসলে বের হইনি, আমি ভাবছি যে হয়তো আসবে না, এমনি বলতেছে। এর 1 ঘন্টা পরেই ও 10-12 জন গুন্ডা পান্ডা নিয়ে আমার অফিসে আসছে, আমাকে অ্যাটাক করছে। তারপর আমি অফিস থেকে, যেহেতু আমি একজন সিনিয়র কর্মকর্তা, আমার একটা প্রেস্টিজ আছে, আমি অফিস থেকে বের হয়ে আসছি। ওর সামনে এসে আমাকে 4-5টা বাইক নিয়ে আমাকে রাস্তায় আগলা দিছে, যাইতে দিবে না। তখন আমি রাকিব ভাইকে ফোন দিলাম। এটা হচ্ছে আপনার সেপ্টেম্বরের 4 তারিখে, 24শে সেপ্টেম্বরের 4 তারিখে। তো আমি ফোন দিলে রাকিব ভাই কথা বলে যে তোকে না আমি মানা করছি, ওর সাথে ঝামেলা করবি না, কেন করতে গেছিস। রাকিব ভাই সবসময় পজিটিভলি আমার বিষয়টা নিছেন, উনি যথেষ্ট হেল্প করছেন আমাকে। তো তারপরেও হুমকি টামকি দিয়ে চলে গেছে, এই পর্যায়ে আছে। তো ও সব সময় আমাকে বলে যে আমাকে ডিভোর্স দিতে বলে, আমিও তাকে ডিভোর্স দিয়ে দিব, না হলে আমাকে মানে মারার হুমকি সবসময় জন্য, শুধু হুমকি দিয়ে সে থামে নাই, সে কিন্তু আমাকে কয়েকবার অ্যাটেম্প নিচ্ছে খুন করার জন্য। তার সাথে কিছু ছেলেপেলে থাকে, তার ছোট ভাই বলে রাজনৈতিক ভাষায়, ওরা আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এবং এই ছেলেগুলো প্রত্যেকটা আমাকে যতবার আক্রমণ করছে, এই ছেলেগুলোই আমার ওর সাথে আছে এবং আমার বাসায়ও গেছে, আমার বাসায় গেছে আমাকে অ্যাটাক করছে। তখন কিন্তু আমি সিসিটিভি ফুটেজটা রেখে দিছি যে কে কে আমার বাসায় গেছে। সেদিন অনেক মারধর করছে, যে যখন ওর রাজনৈতিক পদটা যেদিন ঘোষণা হবে, এর আগেও ডিভোর্স দিয়ে ফেলছে, আমি জানি না, গোপনে ডিভোর্স দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার 1 মাস পরে সে নিজে ডিভোর্সটা উইথড্র করছে। আমি জানি না, আমার কাছে কাগজটা আসে নাই, আমি পাই নাই। এই যে আমার কাছে ডকুমেন্টসগুলি আছে। সে 1 মাস পরে, ডিভোর্সের 1 মাস পরে সে ডিভোর্সটা সে নিজেই উইথড্র করছে। উইথড্র করে সে পরবর্তীতে হয়তোবা যে আমার এটা নিয়ে ঘটনাটা বাংলা কলেজে অনেক আন্দোলন হয়েছে তার বিরুদ্ধে, যে সে তো বিবাহিত, সে ছাত্র দলে কীভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো পারে না এটা করতে, তার এগেনিস্টে যারা আছে তারা এটা করছে। তো কোনো কারণে যাই না, যেদিন তার ডিসেম্বরে যখন ছাত্রদলের কমিটি ঘোষণা করবে নতুন করে, তখন সে আমার বাসায় যায়। হঠাৎ করে বিকেলবেলা আমার অফিসে গেছে, অফিসে পায় নাই, তো আমার বাসায় গেছে ওইগুলোর সাথে নিয়ে, যেগুলো যারা ওর সাথে থাকে, আমি চাইলে নাম বলতে পারি যদি চান, বা ফোন কল রেকর্ড আমি দিতে পারি সবাইকে, যে কে কে আমাকে কত ধরনের বাজে বাজে হুমকি দিছে, মেরে ফেলার হুমকি দিছে। বলে যে এখন বিএনপি দেশ চালাচ্ছে, বিএনপির হাতে রাষ্ট্র ক্ষমতা, আপনি আইন আদালতে গেলেও বিচার পাবেন না। আর আমি তো আসলে একা থাকি বলতে আমার তো বাবা নাই, আমার বড় ভাইও নাই, আমি আমার বোনের সাথে থেকে চাকরিটা করতাম। ফয়সাল রেজার সাথে বিয়ে করার পরে ও বাসা নেয়, ওর এনআইডি নিয়ে বাসা ভাড়া নিছে। ওইভাবে তো তখন থেকে 3 বছর সংসার করছি ওর সাথে। তো সেদিন ও আমাকে বিকেলে এসে জিম্মি করে, 2 ঘন্টা অনেক মারধর করে এবং আমার ফোন টোন সব নিয়ে নেয়। 10-12 জন পুরুষ মানুষের সাথে আমি সেখানে কি করতে পারি আপনারা বলেন, কিছুই করতে পারি না। তো ওই দিন আমি যখন রাকিব ভাইয়ের সাথে বললাম যে ভাইয়া ও তো আমার সাথে এরকম খারাপ বিহেভ করতেছে, মারধর করে আমাকে, আমি এখন কি করব আপনি বলেন। ভাইয়া বললো যে ওর তো সংসার করতেই হবে তোমার সাথে, আর আমি আছি তোমার বড় ভাই, তুমি যে কোনো সমস্যা আমাকে বলবা, আমি হেল্প করবো। ভাইয়া সবসময়ের জন্য পজিটিভলি ছিল আমার দিকে, আমি ভাইয়ার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। ছাত্রদলের সভাপতি রাকিব ভাই আমাকে অনেক হেল্প করছে এবং আমার সংসারটা করার জন্য উনি অনেক চেষ্টা করছে। ফাইনালি যখন আমি ওই দিন ভাইয়ের সাথে কথা বলার পরের দিনে ওকে কমিটিতে রাখলো, সদস্য সচিব পদটা দিল। দেওয়ার পরেই সে আবার পুরো উল্টে গেছে, পদ পাওয়ার পরে সে আর আমাকে চিনে না, আবারও গালিগালাজ। বাসায় আসে না, মিরপুর থাকে। ইমন নামে একটা ছোট ভাই আছে ওর, ইমনের একটা খালা আছে, সেই খালা নাকি লয়ার, সেটা ডিভোর্সি খালা। সেই খালার সাথে সে অলরেডি অ্যাফেয়ারে জড়াই গেছে, একই ফ্ল্যাটে থাকে, ইমনের বাসায় থাকে। ইমনের খালার সাথে সে অ্যাফেয়ারে জড়াইছে। সে আমি যে তার ওয়াইফ তার খেয়ালই নাই, তার একটা মাথাই নাই তার, সে ওইখানেই থাকে। আর আমাকে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে, ডিভোর্স করো। ডিভোর্স ছাড়া তার মুখে কোনো কথা নেই। এখন আমি চাচ্ছি আমার জীবনের নিরাপত্তা। সে তো ডিভোর্স দিছে, দেওয়ার পরে 2 মাস পরে সে আবার আমাকে ডিভোর্স দিল। একটা মানুষের সে কত ধরনের বেইমানি করতে পারে আপনারা যদি একটু বলেন। আমি একটা মেয়ে হই, একটা পুরুষের 3টা বছর তার দায়িত্ব নিয়েছি, তার ফ্যামিলির দায়িত্ব নিয়েছি হিসাবে। আমি যেটুকু সঞ্চয় করছি আমার সমস্ত সঞ্চয় সে নিয়ে গেছে।